আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পয়েন্ট অফ ভিউ 360 ডিগ্রির পক্ষ থেকে আছি মোহাম্মদ রাব্বানী। আজকে আমি আলোচনা করতে চাই বিপিএল এর টিম ঢাকা ক্যাপিটালস নিয়ে। যদিও ঢাকা ক্যাপিটালস টিমটা এবার একেবারেই নতুনভাবে সাজানো হয়েছে, একেবারে নতুন উদ্যমে আসছে। হ্যাঁ, এর আগে যে পুরাতন মালিক ছিল তারা দল ছেড়ে দিয়েছে এবং এবার নতুন মালিকানাধীনভাবে আবার ঢাকা ক্যাপিটালস আসছে এবং আমরা জানি যে ঢাকা ক্যাপিটালস এর মালিকানা আ নিছে শাকিব খানের কোম্পানি হারলান। সেদিক থেকে বলতে পারি যে এটা শাকিব খানের মালিকানাধীন দল এবং সেটাই। আর শাকিব খান আ খুব ভালোভাবে চেষ্টা করতেছে যে ঢাকা ক্যাপিটালসকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং ভালোভাবে পরিচালনা করার জন্য এবং তার এখন পর্যন্ত সবকিছু দেখে মনে হইতেছে না সে খুব ভালোভাবে এই জিনিসটাকে চাচ্ছে যে ভালোভাবে শেষ করুক টুর্নামেন্ট ঢাকা ক্যাপিটালস এবং তার জন্য সে খুব পরিশ্রমও করতেছে। সবকিছু ম্যানেজমেন্টের জন্য সে সব দিক থেকেই পারফেক্টলি কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে তার ব্রডকাস্টিং এ কাজ করার জন্য আ কোন একটা বিদেশি নায়িকাকে আনতেছে হয়তোবা এরকম কিছু। তো আজকে আমি আলোচনা করতে চাই ঢাকা টিমটার স্কোয়াড নিয়ে এবং কারা প্লেইং 11 এ থাকলে ঢাকা টিমটা আসলে একেবারেই ভয়ংকর রূপ ধারণ করতে পারে এই বিপিএল এ। যেহেতু আমরা এনসিএল টি-20 তে দেখছিলাম যে উইকেট গুলো কেমন হইছে ব্যাটিং ফ্রেন্ডলি এবং সেই সুবিধার্থে আমি আশা রাখি যে বিপিএল এও এবার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখবো আমরা। যাই হোক সবগুলা না দেখতে পারি হয়তোবা 70-80% তো আমরা আশা করতেই পারি। এনসিএল টি-20 এর খেলা দেখে মনে হইছে যে আমরা 70-80% ব্যাটিং উইকেট পাইতে পারি। সেদিক থেকে বিবেচনা করলে ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াডটা খুবই দারুণ একটা স্কোয়াড গঠন করছে শাকিব খান। যেহেতু আমরা ড্রাফটে দেখছিলাম যে শাকিব খান নিজে সহকারে ড্রাফটে অংশগ্রহণ করছিলেন এবং নিজে সহকারে অনেক প্লেয়ার চুজও করছিলেন। দেখি আমরা ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াডে কারা আছেন এবং প্লেইং 11 এ কারা থাকতে পারেন। তো ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াডে আমাদের যারা লোকাল রিক্রুট আছে তাদের মধ্যে আছে তানজিদ হাসান তামিম, যাকে আপনারা সবাই চিনেন আমাদের ন্যাশনাল টিমের রেগুলার ওপেনার বর্তমানে। তার সাথে আছে লিটন কুমার দাসকে তো আপনারা চিনেনই। তার সাথে আছে হাবিবুর রহমান সোহান, যাকে নিয়ে এনসিএল টি-20 এর আলোচনাতেই কথা বলছিলাম যে হাবিবুর রহমান সোহানকে কেন আমরা চাই যে সে আসলে বিপিএল টাতে ভালো খেলুক। তারপর আছে মুনিম শাহরিয়ারকে আপনারা চিনেন যে মুনিম শাহরিয়ার এর আগে ২-১ টা সিজন খেলছিলেন ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন এবং সেখানে সে ক্রিস গেলের সাথে ওপেনিং পার্টনার হিসেবে ওপেন করছিল। একটা সম্ভাবনা দেখাইছিল আমাদেরকে বিপিএল এ এবং সে ইন দ্য মিন টাইম বিপিএল এর পারফরম্যান্স এর কারণে ন্যাশনাল টিমেও আসে এবং ন্যাশনাল টিমে আসার পর হুট করে আবার হারিয়েও যান ২-৪ টা ইনিংস খেলার পর। আসলে তাকে যে ২-৪ টা ম্যাচ সুযোগ দেওয়া হয় সেখানে আসলে সে তেমন ভালো কিছু করতেই পারে নাই। যার কারণে আসলে ন্যাশনাল টিম থেকে তাকে আবার বাদ পড়তে হয়। এখন দেখা যাক সে এবারের বিপিএল আসলে কি করে। তাকে আবারও যেহেতু বিপিএল এ আরেকটা সুযোগ দেওয়া হইছে। আ দেখা যাক এই বিপিএল টাতে সে আসলে কি করে। আমি মানে অবশ্যই চাইবো মুনিম শাহরিয়ার ম্যাচে সুযোগ পাক এবং সেই সুযোগটা কাজে লাগাক। তারপরেই আছে আমাদের শাহাদাত হোসেন দীপু, যাকে আপনারা চেনেন যে গতবার আ আ সে বিপিএল এ ছিল। তারপর আছে সাব্বির রহমান রুম্মান। আপনারা জানেন যে সাব্বির রহমানের পরিস্থিতিটা কেমন। গত বিপিএল এ ডাক পান নাই। গত বিপিএল এর অবস্থা আর এই বিপিএল এর অবস্থা প্রায় একটু ডিফারেন্ট আমরা বলতেই পারি। গত বিপিএল এ সে ডাক পায় নাই এবং গত বিপিএল এ আমাদের ম্যানেজমেন্ট ছিল একরকম। এই বিপিএল এ আমাদের সবকিছুই চেঞ্জ হইছে। তো আমি আশা করব আসলে সাব্বির রহমান রুম্মান আ জানি না ম্যানেজমেন্টের কতটুকু গাফিলতি এবং তার নিজের যেই গাফিলতি আছে এটা মানতেই হবে যে নিজের গাফিলতির কারণে আসলে সে নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করছে। এখন সে আরেকটা সেকেন্ড চান্স হিসেবে নিতে পারে যে ঢাকা ক্যাপিটালস তাকে বিপিএল টিমে নিছে। এখন এই সেকেন্ড চান্সটা সে কাজে লাগাইতে পারে কিনা? আমি সেকেন্ড চান্স বলব না, তার শেষ চান্সই বলব। কারণ সে কয়েকবারই চান্স পাইছে এবং সেগুলাতে কোন কিছুই করতে পারে নাই। যেমন একটা সময় এশিয়া কাপে সাকিব আল হাসানের চাওয়াতেই তাকে এশিয়া কাপে নেওয়া হয়েছে ওপেনার হিসাবে। সেখানেও আসলে কয়েকটা ম্যাচ খেলছে, কিছুই করতে পারে নাই সে। যার কারণে আবারও টিম থেকে বাদ দিয়েছে। সে কোন পারফরম্যান্স না করা সত্ত্বেও জাস্ট তার রেপুটেশনের কারণে সাকিব তাকে দলে নিছিল। হার্ড হিটার ব্যাটসম্যান তকমা পাওয়ার কারণেই আসলে তাকে নেওয়া হয়েছিল। কিন্তু সে আসলে সেই তকমার আসলে মান রাখতে পারে নাই। যার কারণে তাকে আবারও ন্যাশনাল টিম থেকে বাদ পড়তে হয়। এবং ইন দ্য মিন টাইম যে রিসেন্টলি যেই জায়গায় যে আমাদের খেলাধুলাগুলো হচ্ছে বা যে টুর্নামেন্ট গুলো হচ্ছে সেখানে আসলে তেমন একটা ভালো পারফরম্যান্সও করতে পারতেছে না। হ্যাঁ, রিসেন্টলি সে টি-10 লিগ খেলছে লঙ্কা টি-10 লিগে। সেখানেও আসলে খুব যে ভালো পারফরম্যান্স করছে তাও না। ২-১ টা ম্যাচ ভালো খেললেও বাকি ম্যাচগুলোতে আসলে ফ্লপই ছিল। তো সেদিক থেকে আমি আশা রাখবো যে সাব্বির রহমান রোমান যে আগের একদম শুরুর দিকে সাব্বির রহমান ২০১৪, ১৫, ১৬ দিকে যে সাব্বির রহমান রোমান ছিল সেই সাব্বির রহমান রোমানকে আমরা পেতে চাই আসলে। বাংলাদেশ টিমের জন্য সেই সাব্বিরকে দরকার বিশেষ করে টি-20 টিমের জন্য। তারপরে আছে মুশফিক হাসান।
তারপর আছে মুকিদুল ইসলাম মুগ্ধ, আপনারা চিনেন মুকিদুল ইসলাম মুগ্ধকে। আবু জায়েদ রাহি চৌধুরী, তারপর আছে আসিফ হাসান মিতুল। আর সর্বশেষ যে নামটা আছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, যেটা আপনারা ঢাকা ক্যাপিটালস এর আইকন হিসেবেই দেখতেছেন মুস্তাফিজকে। এই জন্য নামটা সবার শেষে রাখা হইলো মুস্তাফিজুর রহমানকে। এবং মুস্তাফিজুর রহমান যেটা দেখলাম আজকে থেকে টিমের প্র্যাকটিস সেশনেও যোগ দিয়েছেন। মুস্তাফিজুর রহমান লাস্ট প্রায় 2 মাসের মতো খেলার বাইরে ছিলেন। তার সন্তান সন্তান সম্ভব ছিল তার ওয়াইফ, যার কারণে ওয়াইফের পাশে ছিলেন এবং ন্যাশনাল টিমের থেকেও ছুটি নিয়েছিলেন। যে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজও তিনি খেলতে পারেন নাই। তো সবকিছু ছুটি টুটি কাটে আসলে তিনি কামব্যাক করেন এনসিএল টি20 তে। একটা সামথিং বা 2টা ম্যাচ খেলেন তিনি সেখানে। তো এই 2 ম্যাচের পারফরমেন্স এবং অনুশীলন দিয়ে আবার তিনি শুরু করেন বিপিএল এ আসলে মূল কামব্যাকটা হবে। এনসিএল এ যে ম্যাচটা খেলছে বা একটা দুইটা ম্যাচ, ওইটা আসলে প্র্যাকটিস হিসেবে ধরতে পারি আমরা। এনসিএল এর শেষ দিকে 2 একটা ম্যাচ খেলছেন। তো দেশীয় রিক্রুট ঢাকা ক্যাপিটালস এর এই ছিল, এবং বিদেশি রিক্রুট গুলো আমরা দেখলে একটু অবাকই হবো ঢাকা ক্যাপিটালস এর। কারণ গতবার ঢাকা ক্যাপিটালস যে টিম সাজাইছিলেন আর এবারে ঢাকা ক্যাপিটালস এর টিম পুরাই ভিন্ন, যেহেতু মালিকানাটাও চেঞ্জ হয়েছে। এবং ঢাকা ক্যাপিটালস গতবারের টিমটা দেখলে আপনারা যে কেউ মানে অনায়াসে বলে দিতে পারতো যে এই টিমটা আসলে নকআউট পর্ব পর্যন্ত যেতে পারবে না। কিন্তু এবারে টিমটা টোটালি ডিফারেন্ট একটা টিম হয়েছে। এবারে টিমটা যে কেউ এই টিমটা দেখলে অনায়াসে বলতে পারবে যে এই টিমটা অন্ততপক্ষে টপ 4 এ কনসিড করবে। তো বিদেশি রিক্রুট হিসেবে আছে থিসারা পেরেরা শ্রীলঙ্কান, আপনারা জানেন। জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিজ, তারপর আছে আমির হামজা পাকিস্তান থেকে, তারপর আছে শাহনাজ দাহানি তাও পাকিস্তান থেকে, তারপর আছে স্টিফেন স্কেলজাই, সে আছে ইংল্যান্ড থেকে, তারপর আছে সাইম আইয়ুবকে আপনারা চিনেন, কিন্তু সাইম আইয়ুব হয়তোবা খেলতে পারবে না, তার ন্যাশনাল ডিউটি আছে। পাকিস্তান বোর্ডও এটা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে সাইম আইয়ুব আসতে পারবে না। ঢাকা ক্যাপিটালস যেটা আজকে পর্যন্ত নিউজ পেলাম, ঢাকা ক্যাপিটালস অলরেডি নতুন একজনকে খুঁজতেছে, নতুন একজন অলরাউন্ডার দিতে চাইতেছে, অথবা একজন ব্যাটসম্যান নিবে তার জায়গায়। এখানে আফগানিস্তানের ওপেনিং ব্যাটিং এর নাম আসতেছে হজরতুল্লাহ জাজাইর নাম আসতেছে, এবং এছাড়াও যে কোনো একটা অলরাউন্ডার দিকে তাকাইতেছে তারা। দেখা যাক দিন শেষে আসলে তারা সাইম আইয়ুবের জায়গায় কাকে ইনক্লুড করে। তারপরে আছে মীর হামজা হোটাক, আপনারা এই প্লেয়ারটাকে অনেকেই চিনবেন না, কিন্তু এই প্লেয়ারটা স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছে। গত টি10 লিগে আমি তার খেলা দেখছিলাম এবং বোলিংও দেখছিলাম। খুব ভালো স্পিন বল করেন, বাঁহাতি স্পিনার অর্থোডক্স। খুবই ভালো স্পিনার তিনি একজন, এবং আমাদের দেশের আমাদের কন্ডিশন অনুযায়ী খুবই ভালো একটা স্পিনার ওটা। ঠিক আছে? তো এই ছিল বিদেশি রিক্রুট এবং দেশি রিক্রুট। আমাদের দেশের এই দেশি এবং আমাদের যেই দেশের দেশি রিক্রুট গুলো আছে বা লোকাল যে প্লেয়াররা আছে তারা, এবং বিদেশি যেই জসন চার্লস, থিসারা পেরেরা, আমির হামজা, শাহনাজ জাহানি, স্টিফেন স্কেনজাই, সাইম আইয়ুব তো আসতে পারবেই না। এই যে হুটাক সহকারে যারা আছে সবাই মিলে যদি কম্বিনেশন ওয়াইজ একটা ভালো পারফরমেন্স করতে পারে, ঢাকার কিন্তু খুবই সম্ভাবনা আছে যে ফাইনাল পর্যন্ত যাওয়ার। আমি মনে করি মানে শেষ পর্যন্ত খুব ভালো একটা পারফরমেন্স করবে ঢাকা ক্যাপিটালস। এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে রেগুলার ভিডিও দিতে পারি আপনাদেরকে, এবং আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটা আপনারা ফলো করে দিবেন, লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।